আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। ব্যারাকপুর সুস্থ জীবন, মানসিক আরোগ্যের নতুন ঠিকানা। না, এটা শুধু আমরা বলছি তা নয়। দীর্ঘ 2 দশক ধরে বা তারও বেশি তাদের লড়াই, এই লড়াই একজন মানুষের, বিরল মানুষ এই সমাজের। তিনি হলেন তুহিন কান্তি বিশ্বাস, একজন মনোবিদ। তার উদ্যোগেই গড়ে উঠেছে এই মানসিক আরোগ্যের নতুন ঠিকানা। বহু মানুষ শুধু উত্তর 24 পরগনার নয়, সারা পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে এই ঠিকানার সন্ধানে আসছেন তাদের সন্তান সন্ততি, পরিবারের প্রিয়জনদের মানসিক আরোগ্যের জন্য। আপনারা যদি ব্যারাকপুর স্টেশন বা বারাসাত থেকে অথবা 70 মুড়াগাছা থেকে কল্যাণী হাইওয়ে ধরে বা নীলগঞ্জ রোড ধরে ওয়্যারলেস মোড় ক্রসিংয়ে যান, সেখান থেকে অটোতে বা টোটোতে মিনিট 5 গেলেই কল্যাণী হাইওয়ের ডান দিকে এখনো খুব নির্জনতায় দেখতে পাবেন ব্যারাকপুর সুস্থ জীবনের এই কর্মকাণ্ড, তাদের ঠিকানা। আমরা এই মানুষটির সঙ্গে, তুহিনকান্তি বিশ্বাসের সঙ্গে মুখোমুখি হয়েছিলাম এক বর্ষণমুখর বিকেলে সম্প্রতি। আমাদের প্রতিনিধি, আমাদের কাছের মানুষ, সাংবাদিক অপরাজিতা রায় এবং আমি নিজে, পত্রিকা ও চ্যানেলের সম্পাদক বিপ্রতীপ দে, কয়েকটি প্রশ্ন নিয়ে তার এই প্রতিষ্ঠানকে, তার এই উদ্যোগকে বোঝবার জন্যে কথা বলি। তিনি আমাদের সুন্দরভাবে বুঝিয়ে বলেন এই মানসিক আরোগ্যের নতুন ঠিকানার কথা, ব্যারাকপুর সুস্থ জীবনের কথা, তার গড়ে ওঠা, তার অতীত এবং তারা কি করতে চাইছেন সে কথা। আপনারা দেখুন আমাদের চ্যানেল, শুনুন তার কথা। অভিনব এই কর্মকাণ্ডের কান্ডারি তুহিন কান্তি বিশ্বাস। সংবাদ খোলাখুলি উৎসবপত্রে এবারে আপনার একটা সাক্ষাৎকার আমরা রাখছি। আপনার এই ব্যারাকপুর সুস্থ জীবন এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে যে ক্রমবর্ধমান মানুষের এই যে মানসিক রোগ বেড়ে যাওয়া বা তার সুচিকিৎসা, এই পুরো বিষয়টা নিয়ে আপনার যে একটা বড় কর্মকাণ্ড, এইটার শুরুটা সম্পর্কে আমরা জানতে চাইছি। কবে, কিভাবে, কোন সময় আপনি এটা ভেবেছেন, তারপর থেকে একটু একটু করে কিভাবে এগিয়েছেন এটাকে আরও বাড়ানোর দিকে, এই সম্পর্কে যদি কিছু বলেন। আমাদের এই সুস্থ জীবন শুরু হয় 2007 সালে। ভাড়া বাড়িতেই আমরা প্রথম শুরু করি। তারপর আমাদের একটা ওয়্যারলেস গেটও বিল্ডিং হয়। সেখানেও যখনই মানুষগুলোর সমস্যার সমাধান আমরা করতে পারি, তখন আমাদের যে জায়গাটা আমাদের ওয়্যারলেস গেটের বিল্ডিং ছিল, সেখানে আমরা জায়গাটা তুলনামূলকভাবে ছোট, যদিও 4 তলা বিল্ডিং। তা পরবর্তীকালে আমাদের আরও বড় করে ভাবতে হয় এবং সেই জন্য আমরা বর্তমানে এখানে একটা বড় বিল্ডিং করেছি, বড় জায়গা নিয়েছি, যেখানে পেশেন্টদের সমস্ত রকম ফেসিলিটি দিতে পারি। যেহেতু বড় জায়গা, তাহলে খোলামেলাভাবে থাকতে পারে, ওদের ক্লাস বা বিভিন্ন প্রোগ্রাম করার জন্য রুম রাখতে পেরেছি। বাইরে বাগান করার মতো, গার্ডেনিং করার মতো, ফুল গাছ লাগানোর মতো জায়গা রয়েছে, সবজি চাষের জায়গা রয়েছে। সেখানে আমাদের যেসব পেশেন্টরা রিকভারি করছে, ভালো থাকছে, তারা সেখানে সহযোগিতা করছে। এই হচ্ছে আমাদের শুরুর জায়গা। আগামী দিন আমাদের কিন্তু আরও অন্যান্য অনেক ভাবনা আছে। সেটা হচ্ছে এই সাইকিয়াট্রিক সমস্যা দিনকে দিন বাড়ছে এবং আশা করছি আগামী দিন আরও বাড়বে। কেন বাড়বে?
এর কারণটা হচ্ছে আমাদের এই সমাজ যেভাবে চলছে, মানুষ সবাই সবসময় ছুটছে, বাবা মা সন্তানের পেছনে টাইম দিতে পারছে না, সন্তান বিগড়ে যাচ্ছে। তাহলে এবং আমরা দেখছি এখন টিভি, মোবাইল, পেপার খুঁজলে যে সবসময় একটা হয়তো ধর্মে, জাতিতে, দেশে দেশে যে হানাহানি, যে মারামারি, যে রক্তক্ষয় চলছে, এটাও মানুষকে খুব প্রভাবিত করছে। এবং এই সমস্যা দেখছি, সেখান থেকে মানুষ দেখছে, সেই দেখা থেকেও মানুষের সমস্যাটা আরও বাড়ছে। এই দুটোর সঙ্গে রিলেটেড। একটা যে জিনিসটা হয় সেটা আমাদের টিভি, পেপার, নিউজে দেখে, আবার সেটা থেকেই আবার সমাজটাও আরও এই জিনিসটা প্রভাবিত হয়, বাড়ে। তাহলে এই জায়গাগুলোকে কিভাবে আমরা নির্মূল করব, কিভাবে এই সমাজকে, এই দেশকে, এই পৃথিবীকে আমরা সুস্থ স্বাভাবিক জায়গার দিকে নিয়ে যাব, তার ভাবনা চিন্তা শুধু আমরা যে এই সুস্থ জীবনে কাজ করছি এটা করলে হবে না। এটা সমাজের প্রত্যেকটা স্তরে শুভবুদ্ধি মানুষের, সম্পন্ন মানুষদের, পেপার, নিউজ, চ্যানেল, সমস্ত জায়গায় মানুষ যদি এগিয়ে আসতে পারে এবং প্রকৃত মানুষ কিভাবে শান্তিতে থাকবে, ভালোভাবে থাকবে, তার যদি সমাধানটা দেখাতে পারে, তবেই কিন্তু এই সমাজে, এই দেশে বা এই পৃথিবীতে শান্তি আসবে। নাহলে কিন্তু এই সমস্যা দিনকে দিন বাড়তে থাকবে। আচ্ছা, একটু অপরাজিতা আমাদের চ্যানেল থেকে এবং পত্রিকা থেকে আমাদের খুব শ্রদ্ধেয় মানুষ তুহিনকান্তি বিশ্বাসের সাক্ষাৎকার নিচ্ছেন। তার মধ্যে আমি কথায় প্রলুব্ধ হয়ে একটা প্রশ্ন রাখছি, এটা মনে হলো আর কি কথা বলতে বলতে। এই যে আপনি একটা ও যে প্রশ্নটা করলো, কেন গড়ে তুললেন, কীভাবে গড়ে উঠলো, এই যে আপনার জীবনে এই ব্যারাকপুর সুস্থ জীবন, তো ধরুন সালটা আপনি একবার বলুন, কত সালে? তো 2007 সালে। এবার ধরুন আজকে আমরা 2026-এ দাঁড়িয়ে আছি, তাহলে আমাদের দর্শকরা, আমাদের পাঠকরা যদি কর গণে তাহলে বুঝতে পারবে কতগুলো বছর। এবং প্রথমে যেমন ছিল, আজ আরও উন্নতি হয়েছে আপনার প্রচেষ্টায় এবং আপনার স্টাফদের প্রচেষ্টায়। যে কিন্তু আপনার এই যে ভাবনাটা যে আপনি কৃষ্ণ, আমরা যতদূর জানি, আপনার তথ্য জেনেছি যেটুকু আপনাকে, আপনার স্বামীর দেশে, আপনি কৃষ্ণনগরের ছেলে, কৃষ্ণনগরের গ্রামীণ এলাকার মানুষ। আপনি এই বিষয়টা নিয়ে, এই যে ও প্রশ্নটা করলো যে আপনি এই মানে কি বলে মনোচিকিৎসা, মানুষের মনোরোগকে দূর করব, এই ভাবনা থেকেই তো ব্যারাকপুর সুস্থ জীবন আপনার কাজ। এইরকম একটা ভাবলেন কেন, এইটা আপনার হলো কেন, তাই তো? সেটাই অপরাজিতা বলছিলাম। কোনো মানুষ কখনো প্রেরণা যোগায় বা কোনো ঘটনা মনকে নাড়া দেয়, যেটা থেকে হয়তো আপনার মনে হয়েছে, সেটা একটু বলেন। আমি এটা প্রশ্ন হচ্ছে, আপনাদের এই চ্যানেলে আমি কিন্তু এর আগে এই ঘটনাটা বলেছি, আবারও বলি। সেটা হচ্ছে, আমার বিভিন্ন জায়গায় চেম্বার আছে, সেই চেম্বারে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসে, সেগুলোর আমি সমাধান করার চেষ্টা করি। আচ্ছা। তা আমার এক চেম্বারে একদম ছোট্ট একটা বাচ্চা, দমদম নাগের বাজারে এই চেম্বারে এসেছিল। তখন তার বাচ্চাটার বয়স হবে 4-5 হবে। এবং তার ঠাকুমা এসেছিল। বাচ্চাটা একদম কুঁকড়ে আছে। আচ্ছা। মানে ভয়ে, ভীততে, মানে বোঝা যাচ্ছে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। আমি তো ঠাকুমাকে জিজ্ঞেস করি সমস্যাটা কি। সমস্যা ঠাকুমাতে আমাকে জানাই, সেটা হচ্ছে যে ওর বাবা এতে কাজ করে, আপনার পোস্ট অফিসের কাজ করে, কিন্তু সে অ্যাডিক্টেড, অর্থাৎ নেশারি। এই অবস্থায় যেটা হওয়ার জন্য এদের সংসার তো খুব একটা বেশি টিকে রাখা যায় না, কারণ যে লোকটা নেশা করছে সে কাজ ঠিক মতো করবে না, ঝামেলা, অশান্তি, মারপিট, সব কোনো কিছুই মেনটেন করতে পারে না। তা এই অবস্থার জন্য তার মা তাকে ছেড়ে চলে যায়, বাচ্চাটা এবং তার বাবাকে ছেড়ে মা চলে যায়। এবং বাচ্চাটা, ওইটুকু বাচ্চা তার ঠাকুমার কাছে মানুষ হচ্ছে। কিন্তু তার থেকেও বড় কষ্ট যেটা, সেটা হচ্ছে বাবা নেশা করে এসে বাচ্চাটাকে মারধর করে, অত্যাচার করে। রাত 2টোর সময় পড়াতে বসছে, 2টোর সময় তাকে স্নান করাতে যাচ্ছে, মারতে, যেটা হয় একটা অসুস্থ মানুষ যে কি করছে সে জানে না। এবং এই জায়গা থেকে বাচ্চাটা মানসিকভাবে বিপর্যস্ত। এবং সেই সময়টা আমার মেয়ের সেম বয়স। আচ্ছা। তখন আমি ভাবলাম যে এই বাচ্চাটা যে এত কষ্ট পাচ্ছে আমার মেয়ের মতো, তাহলে এদের বাঁচানোর রাস্তা কি, এদের কি করে আমি একটা সুন্দর জীবন দিতে পারি। এই ভাবনাটা থেকে আমার এই ভাবনা বা এই পথ চলা শুরু।
তারপর বিভিন্ন মানুষের কাছে যাই, সাহায্য চাই, কারণ এই ব্যাপারটা নিয়ে আমি তখন কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। বহু লোক আমাকে সহযোগিতা করেছে, বহু লোক ঘাট ধাক্কাও দিয়েছে। আচ্ছা আচ্ছা। বিভিন্ন মানুষের কাছে ঘুরতে ঘুরতে মানুষের চেষ্টা, ইচ্ছা থাকলে মানুষ সব কিছু করতে পারে না বলে এটা আপনার জীবনের একবার একটা মানে মানে উপলব্ধি। অবশ্যই যে চেষ্টা করলে মানুষ পারে, সব পারে। সঠিকভাবে সৎভাবে যদি সে চেষ্টা করে তাহলে মানুষ অবশ্যই সুস্থ, মানে একদম যেটা চায় সেভাবে সে পৌঁছাতেই পারে। তা আমরা সেখান থেকে আস্তে আস্তে ভাবনা চিন্তা নিয়ে প্রথম ভাড়া বাড়িতে শুরু করি, যেটা বলছিলেন। হ্যাঁ, তারপর সেখানে জায়গা দিতে পারি না। আমাদের ওয়ারলেস গেটে 4 তলা একটা বিল্ডিং আছে, সেখানেও জায়গা দিতে পারি না। তার পরবর্তীকালে আমরা এই বড় বিল্ডিংটা করেছি এবং এখানে প্রচুর পেশেন্ট, প্রচুর মানুষ আমাদের কাছে আসে, অনেক ডাক্তার আমাদের কাছে বসেন। আমরা মানুষকে চেষ্টা করি ভালো পরিষেবা দেওয়ার, কিন্তু এখন আমাদের আর কিছু প্রোগ্রাম নিতে হবে। এখন আমাদের সাইকিয়াট্রিক ওয়ার্ড আলাদা রয়েছে, জেরিয়াট্রিক ওয়ার্ড আলাদা রয়েছে। একদম বাচ্চা, এই মুহূর্তে আমার কাছে 10 বছরের একটা বাচ্চা ভর্তি আছে, সোদপুরেরই বাড়ি, ভর্তি আছে। তা এখন আমরা দেখছি এই বাচ্চাদের মধ্যে এই সমস্যাগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। আচ্ছা, বাচ্চাদের সমস্যাটা একটু বলবেন, যে মানে বাচ্চার কথা বলেন, অনেক বাচ্চাদের নিয়ে আমরা কাজ করি। কোথা থেকে এই বাচ্চাটি, যদি আপনি নাম না করি, এই কিভাবে এটা কি মানে বাচ্চার মধ্যে কি দেখতে পাচ্ছেন মনোরোগের যে বাচ্চাটা ভর্তি হয়েছে তার দুটো রোগ রয়েছে, এডিএসডি, অ্যাটেনশন ডিপোজিট হাইপার ডিসঅর্ডার, এটা একটা রয়েছে, এবং কন্ডাক্ট ডিসঅর্ডার, এই দুটো রয়েছে। এটার জন্য একটু ব্যাখ্যা করেন, মানে ব্যাখ্যা করি। এডিএসডি থাকলে সে কি হবে, চঞ্চল থাকবে, অস্থির থাকবে, কোনো কিছুর উপর মনোসংযোগ করতে পারবে না, আচ্ছা, ছটফট করবে, পড়াশোনা ঠিক করবে না। আচ্ছা। আর কন্ডাক্ট ডিসঅর্ডার থাকলে কি করবে, সে গালি দেবে, মারপিট করবে, চুরি করবে, ভাঙচুর করবে, এগুলো করবে। এবং সে যেদিন ভর্তি হয় তার মা বাবা আমার কাছে আসে কথা বলার জন্য। একটা 18 বছরের দিদিকে বাড়িতে রেখে, ওর কাছে মানে ভাইটার কাছে রেখে মা বাবা আসে আমার কাছে কথা বলতে। তা সেই 10 বছরের বাচ্চাটার দিদিকে যেভাবে মারছে আমাদের ভিডিও কলে দেখাচ্ছে, এবং ভাঙচুর যেভাবে করেছে, যে বাচ্চাটার দিদিটাকেই যেন মেরে ফেলবে, মানে একটা খুনির মতো একেবারে। একদম। আচ্ছা। তা সেই পরিস্থিতি যে যা আমি দেখলাম ভিডিও কলে আমাকে যেভাবে দেখালো, তাতে খুব মুশকিল বেশ বাচ্চাটা। এবং আমাদের সঙ্গে সঙ্গে যেতে হয় রেস্কিউ করার জন্য, বাবা মাকে নিয়েই আমরা যাই, কি রেস্কিউ করে আসি। তবে বাচ্চাটার ট্রিটমেন্ট চলছে, তবে আগের থেকে অনেক ভালো, অনেক রেসপন্স করছে, সুন্দর আছে, অনেকটা বেটার। এই পরিবারটির মানে এমনি আর্থিক অবস্থা এমনি ভালো? অবশ্যই আর্থিক অবস্থা তো খুবই খারাপ। একটা মুদিখানার দোকানে কাজ করে, সেটার জন্য আমাদের যেটা মানুষ যারা অর্থনৈতিকভাবে দুর্বল, পিছিয়ে রয়েছে। এখানটা একটা বলি আপনাকে, এটা আমাদের সাংবাদিক বন্ধু অপরাজিতা আমাদের অ্যাডমিট করবে, যে এই যে একটা দারুণ জায়গা, যে আমি প্রথমে আপনার এই অভিজ্ঞতা এবং পেশেন্টটা আমি জিজ্ঞেস করছিলাম, ছোটোদের নিয়ে আমরা কীভাবে কাজ করছেন, তখন আপনি দারিদ্র্যের সঙ্গে লড়ছে, এরম বাচ্চা এরম বিপন্নতার জায়গায় চলে যাচ্ছে, সেখানে ব্যারাকপুর সুস্থ জীবন, এবং অবশ্যই আপনারা কি খুব সহৃদয়তার সঙ্গে, মানে ধরুন তাদের আর্থিক ক্যাপাবিলিটি যদি কম থাকে, সেক্ষেত্রে কি আপনারা এগিয়ে যেতে পারেন? কারণ আপনাদের এখানে ভিজিট নেওয়া হয়, আপনারা জানি, সেটা আমরা নিতে হয়। প্রশ্ন হচ্ছে, সেটা তো করতে হয়, একটা হচ্ছে পেশেন্টের স্বার্থে, সমাজের স্বার্থে, আমারও স্বার্থেও কিছুটা জড়িত আছে, বা মানবিকতার ব্যাপারেও। আজকে ডক্টর গৌতম ব্যানার্জি বসে আছেন, অনেক বড় ডাক্তার, খুব নাম করা ডাক্তার, ডানা বলে একটা কাগজ আছে, ডানাতে ওনার সদস্য। তা উনি পেশেন্টের সমস্যা বোঝেন, ওই জন্য কাউকে ফ্রিতে করে দেন, কাউকে হাফ করে দেন, কাউকে 1/3 করে দেন, 1/3 করে দেন, 1/4 করে দেন। আজকে এই সোদপুরের একটা মেয়ে, আমার এই মেয়ের বান্ধবী, গরিব মানুষ দেখাতে এসছে, তার ফিস অর্ধেক করে দিয়েছে। মানে আপনারা তার মানে বলতে চাইছি যে অপরাজিতা, আমার মানে তুহিনবাবু যেটা বলছেন, যে ব্যারাকপুর সুস্থ জীবন আমাদের পশ্চিমবঙ্গে বা নর্থ চব্বিশ পরগনায়, তারা বাইরের লোকে কি ধারণা যায় না, আমরা কথা বলছি এবং দেখছি এই কাজটা তারা করে যাচ্ছেন, এটা আপনারা করে যাচ্ছেন। আমি যেটা বললাম, 1 নম্বর হচ্ছে, দেখুন যে মানুষটা অর্থনৈতিকভাবে দুর্বল, তার পক্ষে বেশি পয়সা দেওয়া সম্ভব নয়, সুতরাং তাকে যদি আমাকে সুস্থ করতে হয়, অর্থনৈতিকভাবে তাকে সহযোগিতা করতে হবে। মানবিকতার একটা ব্যাপার আছে, যে মানুষ পারছে না, তার যে মানুষটা এরকম, তার ফ্যামিলিতে হয়তো বাচ্চা আছে, বউ আছে, সংসারের লোক আছে, তারা আজকে বিপর্যস্ত,
শুধু তাদের জায়গা না দেখলে কি করে হবে, সমাজ কিভাবে উন্নত মানে হবে? এইটাকেও আপনারা একটা এবং করছেন। এটা আমাদেরও একটা স্বার্থ এরম আছে, হ্যাঁ। সেই স্বার্থটা হচ্ছে যে যদি আমরা এইভাবেই একটা জায়গায় স্ট্রিক হয়ে থাকি যে এত পয়সা না দিলে আমরা ট্রিটমেন্ট করবো, তাহলে আমরাও তো পেশেন্ট পাবো না। ঠিক কথা। তাহলে সবারই সবটাই আমাকে দেখতে হয়, তাদের স্বার্থটা দেখতে হয়, আমার স্বার্থটাও দেখতে হয়। কারণ আপনার এখানে অনেক স্টাফ আছে, বহু অনেক staff, প্রায় 50 জনের উপরে staff staff আছে, রয়েছে, তাদেরকে ডাক্তার টাইম মতো বসে, মায়না দিতে হবে। মায়না দিতে হবে। ধরুন প্রায় 20-25 জন ডাক্তার রয়েছে, মেনটেনেন্স আছে, এত বড় বিল্ডিং এর প্রচুর, সবটাই তো আমাকে চালাতে হয়। ঠিক। সুতরাং তার মধ্যেও আপনারা এটা করছেন, অবশ্যই করি। করে যাচ্ছে। আচ্ছা, যেটা আমার অপরিচিত, যেটা আমাদের কথা ছিল যে এই যে শিশুদের, হ্যাঁ, কারণ আমার নিজেরও নাতি আছে, আপনি শিশুদের ভায়োলেন্ট হওয়া, মনোরোগের শিকার হয়ে যাওয়া, এটা কেন হচ্ছে বলে আপনি এইটা আমি এটা জিজ্ঞেস করতে খুব জানতে যাচ্ছিলাম। ইচ্ছে করে আপনার কাছ থেকে। আপনি যে বাচ্চাটার কথা হ্যাঁ, যে বলুন। স্টাডিটা বললেন আর কি, যে দিদিকে এতটাই ভায়োলেন্ট হয়ে গেছে যে দিদিকে খুন করে মেরে দিতে ফেলার পারে। মতো জায়গায় নিয়ে যাচ্ছে, তো এটার পিছনে বাচ্চাটা মানে কি কারণ? আপনারা কি কারণ খুঁজে পাচ্ছেন ডাক্তার হিসেবে, কেন হচ্ছে এটা? এটা অনেকগুলো কারণ আছে। যদি কিছু কারণ বলেন। প্রথম যেটা, সেটা হচ্ছে আমরা এই জিনিস আমরা কি দেখছি, আমরা যেটা দেখি সেটাই তো শিখি। পেপার, নিউজ, টিভিতে, সমাজে দেখছি হানাহানি, মারামারি, এই জিনিসটা দেখছি। এটা একটা বড় কারণ যে কোনো কিছু হলে আমি যে কোনো কিছু পাচ্ছি না বা আমার মনের বাইরে কিছু হচ্ছে, তখনই আমরা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি, আমরা কারো গায়ে আঘাত করে ফেলছি। আমরা সেই জিনিসটা জোর করে হলেও চাইছি, যেটা ঠিক না ভুল সে বোঝার ক্ষমতাটা আর শিশুরা আরো বোঝে না। আরও বোঝে না, সে এই জায়গাটা থাকছে। তার আরও এটা হতে পারে, সেটা দেখা যাচ্ছে যে অনেক সংসারে যে বাবা হয়তো মাকে মারছে বা কিছু মারছে, সেখান থেকেও সে শিখছে, বা এই বা আশেপাশে বাড়িতে সে দেখছে। তাহলে আমাদের বাড়ি থেকে একটা জিনিস শিখছে, সমাজ থেকে শিখছে, বিভিন্ন যে নিউজ, টিভি, মোবাইল, এখন আর একটা জিনিস যেটা বাচ্চারাও মোবাইল ঘাঁটছে প্রচুর, সেখান থেকেও এই হিংসার জিনিসগুলো সে শিখে যাচ্ছে। এখানে একটা কথা হলো দাদা, যে এই যে মোবাইল তো আমার ঘরে, আপনার ঘরে হচ্ছে নাতিপুতিদের মধ্যে, এই মোবাইল আপনার অ্যাজ এ ডক্টর, এই মোবাইলটা বাচ্চারা ব্যবহার করবে না, কম করবে, মানে এই জন্য গার্জিয়ানকে খুব লক্ষ্য করতে হবে যে এইভাবে আপনারা কোনো মানে প্রিভেনশন বেটার দেন কিওর। আমরা জানি যে মনোরোগ হয়ে গেল কিন্তু মনোরোগ হবে না, এরকম ক্ষেত্রে কি আপনারা কোনো কিছু বলবেন, মানে আপনারা কি কোনো প্রেসক্রাইব করেন যে এটা করবেন? প্রশ্ন হচ্ছে, দেখুন, আমি যদি নিজে ঠিক থাকি তবে আমি কাউকে বলতে পারবো যে তুমি ঠিক থাকো। একদম। আমি যদি ভুল অন্যায় করি তাহলে সেখানে তাকে বলার অধিকারও নেই, বা যদি বলেও থাকি সেই কথাটার ডেপথ থাকে না। আমি ভুল অন্যায় করে কাউকে বলছি তুমি এই কাজটা ঠিক করো, তাহলে সেই কথাটার ডেপথ থাকে না। ঠিক ঠিক, এটার কথা। তাহলে আমি যদি দেখি একটা ফ্যামিলিতে তার বাবা মা সারাদিন মোবাইল ঘাঁটছে, তো বাচ্চা তো অটোমেটিক্যালি শিখবে। তাহলে আমরা প্রথমে আমাদেরকে নিজেকে ঠিক করতে হবে। মোবাইলটা অবশ্যই জরুরি বর্তমানে, কিন্তু তার রেস্ট্রিকশন, তার লিমিটেশন, এটা মেনটেন আমাকে আগে করতে হবে। তাহলে বাচ্চাদের এই রোগগুলো কিছুটা তো বাড়ছে, বা এক্ষেত্রে একটা জিনিস বলাও যেতে পারে যে এই ধরনের মানসিক রোগ ছিল, আছে, আগামী দিনেও থাকবে, কিন্তু বর্তমানে বিভিন্ন কারণবশত ক্রমবর্ধমান। এই বাচ্চাদের ক্ষেত্রে কি কি কারণ আগে একটু বললাম, যে ফ্যামিলিগত, সমাজগত, বা মোবাইল, বা এখান থেকে দেখছি। আর একটা জিনিসও যেটা দেখা যায়, এই বাচ্চারা অনেক ক্ষেত্রে জিনগতভাবে কিছু ত্রুটি নিয়ে জন্মায়, যেটা আগামী দিন সমাজ বা বাড়ির লোক বুঝতো না যে তার এই রোগটা আছে, সুতরাং তার সঠিক ট্রিটমেন্টটা হতো না এবং বাচ্চাটা আস্তে আস্তে বিগড়ে যেত। কিন্তু এখন সমাজ অনেক সচেতন, সুতরাং যখন তার সমস্যা হচ্ছে তখনই যদি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে বা মনোবিদের কাছে বা সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে পারা হয়, তার যদি ট্রিটমেন্টটা করা যায়, তাহলে অবশ্যই এই বাচ্চাগুলো কিন্তু খারাপ হওয়ার চান্সটা অনেক কম থাকবে এবং করাটা উচিত বলে আমার মনে হয়। আচ্ছা, এখানে এই প্রশ্নটা একটু জুড়ে দিই। ওই আমরা জানি যে আপনার অতীতে আপনাদের ব্যারাকপুর সুস্থ জীবন আপনার পরিচালনায় তারা এই মানে সমাজের বিভিন্ন প্রান্তিক জায়গাতেও আপনারা এই মানসিক রোগ প্রতিরোধক বা কেন হয় সচেতন করার জন্য আপনারা শিবির করতেন, এখন কি করতে পারেন? না, সত্যি কথা বলতে এই মুহূর্তে সম্ভব হয় না। এই কারণটা হচ্ছে আমাদের এখানে তো অনেক পেশেন্ট ভর্তি থাকে, এবং পেশেন্ট ভর্তি তো তখনই হচ্ছে যখন সে সিরিয়াস, বাড়ির লোক যখন তাকে ভর্তি করছে।
তাহলে এই জায়গায় তাদের আমাদের অ্যাটেনশন অনেক বেশি দিতে হয়। আমরা সময় করে উঠতে পারি না বর্তমানে। তবে এটুকু বলতে পারি, কোনো সংস্থা বা কোনো প্রতিষ্ঠান যদি এই ধরনের কোনো সেমিনার করে এবং আমাদেরকে যদি ডাকে, তাহলে আমরা অবশ্যই সেখানে যাব এবং এই সম্বন্ধে তাদের যে আলোচনা করা বা ব্যাখ্যা করা সেটা আমরা অবশ্যই করব। আপনার এই ব্যারাকপুর সুস্থ জীবনে মানসিক রোগে মানে কোন কোন দিক দেখা হয়, কোন কোন পেশেন্ট এখানে আসতে পারে তাদের ট্রিটমেন্টের জন্য? আমাদের এখানে সমস্ত মানসিক রোগের সমস্ত ডিপার্টমেন্টটাকেই ট্রিটমেন্ট হয়। মানসিক রোগের মধ্যে নেশাটাও পড়ে, কারণ নেশাটাও নিউরোসাইকিয়াট্রিক প্রবলেম, সুতরাং সে নেশাগ্রস্ত ব্যক্তিদের ট্রিটমেন্ট হয়। মানসিক রোগ যত ধরনের আছে সমস্ত ট্রিটমেন্ট হয়। বয়স্ক যাদের পেশেন্ট আছে, ডিমেনশিয়া, অ্যালজাইমার, এই ধরনের পেশেন্টদের জন্য আলাদা ওয়ার্ড করে ট্রিটমেন্ট হয়। বাচ্চাদের মধ্যেও এখন এই সমস্যাগুলো বাড়ছে, তাদেরও আলাদা ওয়ার্ডে ট্রিটমেন্ট করানো হয়। সাইকিয়াট্রিক পেশেন্টদের আলাদা ওয়ার্ড করে ট্রিটমেন্ট হয়। অর্থাৎ নিউরোসাইকিয়াট্রিক প্রবলেম যেসব মানুষেরই আছে তাদের প্রত্যেকটারই আমাদের কাছে তার ট্রিটমেন্ট হয়। ঠিক। আর বলছি, আপনাদের এই এখন পেশেন্ট সংখ্যা কীরকম? পেশেন্ট সংখ্যা মোটামুটি কম বেশি 100। আর আপনাদের যে মানে যারা আছেন দায়িত্বে, মানে যারা ডাক্তার কতজন এরকম? ডাক্তার আছে প্রায় 15-20 জন মতো ডাক্তার রয়েছে। শুনলেন সুস্থ জীবনের কথা। বিরল মানুষ, লড়াকু মানুষ তুহিনকান্ত বিশ্বাসের কথা শুনতে শুনতে মনে হয় নাকি এরকমই কিছু ভালোবাসার পংক্তি, ভয় তাড়ানোর মন্ত্র। মনের অসুখ বুঝছে কি আর, মন যে ভাঙাচোরা, বারাকপুরের সুস্থ জীবন বুঝতে পারে ওরা। মন ভালো নেই, শরীর ভালো, ঠিক এটা নয় মোটেই। হাত বাড়ালেই সুস্থ জীবন বন্ধু হয়ে ওঠে। শরীর শুধু হয় না খারাপ, খারাপ তো হয় মনও। আরোগ্য দেয় সুস্থ জীবন। ভয় করো না কোনো, ভয় করো না কোনো। ধন্যবাদ। আপনারা এরকমভাবেই শুনবেন আরও অনেক বিরল কাজকর্মের কথা, বিরল মানুষের কথা। আপনারা আমাদের চ্যানেল দেখুন, সাবস্ক্রাইব করুন।